প্যারাগ্রাফ, আর আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কবিতা। এটা আমরা বোর্ড পরীক্ষণ বলছি আর কি। যে 30 নাম্বার তোমাদের করতে হবে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে বুঝতে পারবে। আমাকে বলবে যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো এখানটায় যে আমরা আগের দিন এই যে দেখাচ্ছি, আমি একবার বুঝতে পারবে। আমরা 2024 সালের কোয়েশ্চেনটা নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ এই প্রশ্নটা নিয়ে কথা বলছিলাম। এটা সিটেট 2024 জানুয়ারির, ঠিক আছে? এটা পেপার PYQ। আমরা জানি যে পার্ট 4 আমাদের ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, আর এই কোয়েশ্চেন পেপারটা অর্থাৎ যেটা হচ্ছে আকারে ছোট কোয়েশ্চেন পেপার, তার মধ্যেই ল্যাঙ্গুয়েজ 2 বাংলার প্রশ্নও থাকবে। আমরা আগের দিন এটা পড়েছিলাম, অর্থাৎ প্যাসেজ নাম্বার 1টা আমরা পড়েছিলাম। এটা আগেও বলেছি, আরেকবার বলে দিই, যারা ল্যাঙ্গুয়েজ 1 নিয়েছো বেঙ্গলি, তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্নে একটা প্রোজ আসবে, অর্থাৎ একটা গদ্য আসবে, আর আরেকটা কিন্তু কবিতা আসবে। এই যেমন ধরো, এটা হচ্ছে তোমার গদ্যের অংশটা, এটা তোমাদের পুরোটা পড়তে হবে, এবং তারপর এখান থেকে ধরা যাক এই 91 থেকে শুরু করে 99 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, ঠিক আছে? আর তারপরও দেখো একটা কবিতা রয়েছে, সেই কবিতাটা পড়ে 100 থেকে 105 পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে একটা প্রোজ, একটা পোয়েট্রি, দুটো থেকে প্রশ্ন আসবে। ল্যাঙ্গুয়েজ 1 যারা বাংলা তাদের জন্য বলছি, সেক্ষেত্রে হচ্ছে 15টা। আর বাকি যে 15 নাম্বার সেটা হচ্ছে কিন্তু সাবজেক্ট পেডাগজির উপরে আসবে। সেটা নিয়েও আমরা আগের দিন খুব সামান্য অল্প বিস্তর কথা বলেছিলাম, যেটা 106 থেকে 120 অব্দি তোমাদের করতে হবে, ঠিক আছে? জায়গাটা মানে বুঝতে পারা যাচ্ছে তো কি বলছি আমি? আচ্ছা, ঠিক আছে। অসুবিধা হলে আমাকে জাস্ট একটু মিউট অফ করে মানে জিজ্ঞেস করে নেবে, কোনো কোয়ারি থাকলে জিজ্ঞাসা করবে। বেশ, আচ্ছা দেখো, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ 2টা নিয়ে একটু কথা বলবো। যারা ল্যাঙ্গুয়েজ 1 নিয়েছো তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, কারণ তোমাদের প্র্যাকটিস হবে বেসিক্যালি। কারণ দেখো, প্যাসেজের তো কোনো শেষ নেই, যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের পক্ষে অনেক বেশি উন্নতি হবে আর কি। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো ল্যাঙ্গুয়েজ 2 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 1 যাদের বাংলা, তাদেরও হেল্প হবে। দুটো কথাকেই মাথায় রেখে আমরা আজকে ল্যাঙ্গুয়েজ 2 এর প্রশ্নগুলো একটু দেখবো, ঠিক আছে? তো প্রথমে একদম জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছি। দেখো, এখানে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, যেসব পরীক্ষার্থী বাংলাকে ভাষা 2 হিসেবে নির্বাচিত করেছেন তারা অবশ্যই ভাগ 5-এর 121 থেকে 150 নম্বর প্রশ্নের উত্তর দেবেন। আমি আগের দিনও বলেছি, আবারও একবার মনে করিয়ে দিই, প্রশ্নপত্র পাওয়ার পরে এই যে পাতাটা ভালো করে খেয়াল করে কিন্তু উত্তরগুলো করতে হবে। উল্টো পাল্টা যেন দাগ নাম্বারের উত্তর আমরা না করে আসি, তাহলে কিন্তু নম্বরটা মিস যাবে আমাদের, ঠিক আছে? তো দেখো, যারা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে বাংলাকে নিচ্ছ, আমি একটু বলে দিই আরেকবার, যারা ল্যাঙ্গুয়েজ 2 হিসেবে বাংলাকে নিচ্ছ তাদের ক্ষেত্রে দুটোই কিন্তু প্রোজ আসবে, কোনো পোয়েট্রি আসবে না। বোঝা গেল? দুটোই কিন্তু হচ্ছে প্রোজ, ওকে? আর ল্যাঙ্গুয়েজ 1 এর ক্ষেত্রে একটা প্রোজ একটা পোয়েট্রি। বেশ, এবার দেখো, ধরা যাক আমাদের ধরো এই একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি আগের দিন শিখিয়েছিলাম যে কিভাবে শর্ট টাইমে, অর্থাৎ কম সময়ের মধ্যে আমরা বোধ পরীক্ষণের প্রশ্নগুলোকে অ্যাটেন্ড করতে পারবো। তার প্রথম শর্ত আমি বলেছিলাম কি, যে প্রশ্নটাকে পড়া। প্যাসেজ প্রথমে যে হচ্ছে আমরা পড়বো না। যদি প্যাসেজ খুব ছোট থাকে, 7-8-10 লাইন, জাস্ট একটা সিটিং এ আমার পড়া হয়ে যাচ্ছে, তাহলে একবার চোখ বুলিয়ে নাও, অসুবিধার কিছু নেই। আমি দেখতে পাচ্ছি প্যাসেজটা কিন্তু অনেকটা বড়, এমনিতে ফন্ট ছোট, প্রায় গোটা এক পাতা, মানে তাও 9 করে হলেও এর মধ্যে প্রায় 250 থেকে 270টা মতো শব্দ আছে, অ্যারাউন্ড আমি বলছি আর কি। তো প্রথমে কেউ আমরা প্যাসেজ পড়বো না, আমরা প্রথমে সরাসরি চলে যাব হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে? এই যেমন ধরো 121 থেকে খেয়াল করে দেখবে 128 পর্যন্ত, ওকে? প্রথম যে ধরো প্যাসেজটা, 8টা মতো ধরো এখানে প্রশ্ন দেওয়া আছে। আমি আগের দিন বলেছিলাম যে ডিভিশনটা 8+7 অথবা 9+6 এ আসতে পারে, ঠিক আছে? তো স্যার, আমরা কেন প্রথমে প্রশ্নটা পড়ে নেব? তার কারণ হচ্ছে এমন কতগুলো কোয়েশ্চেন আমরা পাবো যার উত্তরটা আমাদের প্যাসেজ না পড়েও আমরা দিতে পারি। আমি আগের দিন দেখিয়েছিলাম
দেখবে যে প্রত্যেকবার প্রশ্নেই কিন্তু এই প্যাটার্নটা মেনটেন হয়। ঠিক আছে, এখানেও দেখো, খেয়াল করো, যেমন ধরো 121 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, আচ্ছা সবাই দেখতে পাচ্ছ তো? একটু জাস্ট বলে দাও, একটা আমাকে লাস্ট একবার বলে দাও, তারপর আমি চেষ্টা শুরু করে দিচ্ছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। 121 নম্বর কোশ্চেনটা দেখো, একটা বিবৃতি বলা আছে। ঠিক আছে, দুটো কারণ দেওয়া আছে, যেটাকে আমরা মন্তব্য যুক্তির যে গল্পটা আমরা দেখে এসেছি, নেটের প্রশ্ন এভাবে আসে। তো দেখো, এটা আমি কিন্তু প্যাসেজ না পড়ে করতে পারবো না, তো আমি আপাতত এটাকে স্কিপ করে যাচ্ছি। প্রশ্নপত্র পাওয়ার পরে আমি কোয়েশ্চেনটা একবার চোখ বুলিয়ে নেব, আমি দেখে নেবো যে কি কি প্রশ্ন আমায় করতে হবে, তাহলে প্যাসেজ পড়ার সময় ওটা মাথায় কাজ করবে। আগের দিন বলেছি এটা। 122 নম্বর প্রশ্নটা খেয়াল করো, ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে, কোন শ্রেণীর বাক্য? দেখো, এটা একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, এটা করার জন্য কিন্তু আমাদের প্যাসেজটা পড়ার দরকার নেই। কেউ আছো যে এটা উত্তর দিতে পারবে? অপশন সি, যৌগিক। কেন যৌগিক কেন হলো? স্যার, দুটো সাধারণ সরল বাক্যকে এবং দিয়ে যোগ করা হয়েছে তাই। আচ্ছা, মানে ধরা যাক আমি বলতে চাইছি যে মানে সাধারণ সরল বাক্য, সাধারণ সরল বাক্যের ডেফিনেশনটা কি, বা কিভাবে বুঝবো সেটা সরল বাক্য? উত্তর তুমি ঠিকই দিয়েছো, আমি শুধুমাত্র প্রশ্নটা আলোচনার প্রসঙ্গে ওটা কথা বলে দিতে চাই। হ্যাঁ মানে স্যার, অনেকটা এটা যেমন সাধারণ বাক্যের মধ্যে একটা কর্তা হলো, একটা ক্রিয়া থাকলে একটা অবজেক্ট হলো, সেভাবে। আর এখানে দেখুন স্যার, একবার দুটো আমরা ক্রিয়া দেখতে পাচ্ছি, একটা আসছে আর একটা পড়ছে, তো তার জন্য মনে হলো এটা। ধরো সরল বাক্যে সবসময় কি, মানে ধরো একটাই কর্তা থাকতে পারে নাকি একাধিক কর্তাও থাকতে পারে? কি মনে হয়? কনফিউশন হতে পারে, তার জন্যই বলে রাখছি, একটু ডিটেলসে গিয়ে কথা বলছি। তো উত্তর ঠিক দিয়েছো, আবারও বলছি, উত্তর তুমি ভুল দাও। হ্যাঁ, এটা যৌগিক বাক্যই হবে, একদম ঠিক, এটা কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু স্যার কেন কম্পাউন্ড হলো, বা যৌগিক বাক্য নির্মাণ করা হয় কিভাবে, তার একটা বেসিক লজিকটা আমাকে জানতে হবে। সবসময় মাঝখানে এবং বা ও থাকলেই সেটাকে যৌগিক বাক্য বলবো এমনটা কিন্তু নয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো আমি বললাম, খুব ঠান্ডা মাথায় ঢুকবে, ধরো রাম ভাত খায়। ঠিক আছে, একটা বাক্য, শ্যাম ভাত খায় আরেকটা বাক্য। এবার ধরো এটা একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, ধরো যখন আমি এই দুটোকে যুক্ত করব এইভাবে, রাম ও শ্যাম ভাত খায়, তখন এই বাক্যটা কি বাক্য হবে? স্যার, সরল হবে। কেন হলো? এখানে তো ও আছে। কারণ হ্যাঁ, কিন্তু স্যার এখানে মানে ক্রিয়া একটাই রয়েছে, সমাপিকা ক্রিয়া বা মেন ক্রিয়া একটাই রয়েছে, খাওয়াটা। একদমই ঠিক, এক্সেলেন্ট। এটাই আমি জানতে চাইছিলাম। যৌগিক বাক্যের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে একের বেশি সমাপিকা ক্রিয়া পরস্পর যুক্ত হবে। ভালো করে দেখাটা বুঝে নাও, সরল বাক্যের ডেফিনেশনে আমরা সবসময় তো এটা মোটামুটি বলে থাকি যে একটি উদ্দেশ্য, একটি বিধেয়। স্যার বিধেয়টা কি? বিধেয়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া। একটা বাক্য কখনোই একটা সমাপিকা ক্রিয়া ছাড়া সমাপ্ত হতে পারে না। বাক্য নির্মাণে যে তিনটে শর্তের কথা আমাদের ছোটবেলায় পড়ানো হয়, যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, যদি আমি সেটাকে ধরেও বলি, একটি ক্রিয়াপদ দিয়েও একটি বাক্য তৈরি করা যেতে পারে। যেমন ধরা যাক, আমাকে প্রশ্ন করলো, স্যার আমি কি খাবো? আমি উত্তর দিলাম খাও। আচ্ছা, এটা কি বাক্য নয়? আর কিচ্ছু বলিনি, শুধুমাত্র খাও বলে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম, এটা কি বাক্য হবে না? কি মনে হয়, হবে বাক্য এটা? একটুখানি মানে ধরো কোঅপারেট করো সবাই, তাহলে একটু আমরা ভালো করে শিখতে পারবো। শুধু খাও লেখা আছে, এটা বাক্য হবে তো? আচ্ছা বেশ, কিন্তু আসলে এটা কেন বাক্য হলো স্যার? কারণ এখানে বাক্যের ভাবটা সম্পূর্ণ হচ্ছে। দেখো, যোগ্যতাও আছে, কোনো অসুবিধা নেই, খেতে বলা হচ্ছে, বাস্তবের সঙ্গে মিল আছে। স্যার আসক্তি আছে, আসক্তি মানে আমরা জানি যে একটা বাক্যে যতগুলো পদ থাকে তারা যাতে একটা সঠিক অর্ডারে বসতে পারে। ঠিক আছে, এখানে একটাই পদ, কোনো অসুবিধা নেই। আর একটা আকাঙ্ক্ষা, স্যার আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে, খাও বলার পরে তো আমার মাথার মধ্যে আর কিছু
চলছে না যে কি খাবো, কেন খাবো, কোথায় খাবো, দরকার তো নেই। তাহলে দেখো এখানে তুমি খাও, এই তুমিটা উজ্জ থেকে যায়, ঠিক আছে। উজ্জ কর্তা, আমরা ধরো ছোটবেলায় তখন ধরো আমরা কারক বিভক্তি করি, তখন সেখানে আমাদের ভাগে পড়ানো হয় এটা উজ্জ কর্তার কনসেপ্ট। কিন্তু শুধু একটা ক্রিয়াপদ ইটসেলফ একটা বাক্য হতে পারে। তাই একটা বাক্য নির্মাণের প্রধানতম শর্ত হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া থাকতেই হবে, তা নাহলে সেটা বাক্য কখনই হবে না। তার মানে একটা সরল বাক্য ইকুয়াল টু একটা সমাপিকা ক্রিয়া। যখন আমি একাধিক সরল বাক্যকে যুক্ত করার কথা ভাববো, যৌগিক আমি তখনই বলতে পারবো যখন আমি একের বেশি সমাপিকা ক্রিয়াকে সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত করতে পারি। আমি কথাটা এখানে লিখছি, সমুচ্চয়ী অব্যয়, ঠিক আছে। এর ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব সহজ জিনিস। যারা বাংলা নিয়ে হয়তো পড়ছো তারা সবাই খুব ভালো করেই জানো, নতুন কথা কিচ্ছু না। দেখো সমুচ্চয়ীকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা সংযোজক আর একটা বিয়োজক, ঠিক আছে। সংযোজকের মধ্যে কারা কারা পড়ে, ও পড়ে এবং পড়ে। আচ্ছা, বিয়োজকে কারা কারা পড়ে, কিন্তু পড়ে, নতুবা পড়ে, ঠিক আছে, বা পড়ে। জায়গাটা বোঝা গেল কি বলছেন? জায়গাটা ক্লিয়ার হচ্ছে কি? একটু জাস্ট না বললে আমি বুঝতে পারবো না একদম। আচ্ছা, তাহলে এখানে দেখো কি চেয়েছে আমাকে, ঘন ঘন ঢেউ আসছে একটা সমাপিকা ক্রিয়া, আছড়ে পড়ছে আরেকটা সমাপিকা ক্রিয়া। কর্তা কিন্তু একই, কর্তা এখানে কে? ঘন ঘন ঢেউ। ঘন ঘন ঢেউ আসছে গাড়ি, ঘন ঘন ঢেউ আছড়ে পড়ছে বেলাভূমিতে। দুটো সমাপিকা ক্রিয়াকে আমি যুক্ত করে দিলাম এবং সংযোজক অব্যয়, সেই কারণে এটা যৌগিক বাক্য হলো। ক্লিয়ার জায়গাটা? যারা জানো তাদের আরেকবার রিভিশন হচ্ছে, যারা প্রথমবার বুঝছো বা যারা ধরো জানো না বিষয়টা বা কনফিউশন, তাদেরকে ক্লিয়ার হচ্ছে একটু বলতে হবে, তা না হলে ধরতে পারবো না। হ্যাঁ স্যার। ওকে, গুড। দেখো বালিয়াড়ি শব্দের অর্থ কি, আমরা পরেরটাই চলে যাচ্ছি। আচ্ছা, বালিয়াড়ি শব্দের অর্থ কি? এটা মানে এটা আমরা প্রায় সবাই জানি যে সমুদ্র বা নদী তীরবর্তী কোনো অঞ্চলে যখন বালি জমে একটু ধরো অপেক্ষাকৃত উঁচু কোনো যখন ভূমিরূপ তৈরি করে তাকে আমরা বালিয়াড়ি বলি। তো খেয়াল করে দেখো এখানে সারি কোনোভাবেই হবে না, বালিয়াড়ি বলে কোনো মিষ্টির কথা আমি আজ অব্দি শুনিনি, সমতল তো কখনোই নয়। তাহলে অপশন 1 হচ্ছে কারেক্ট, সমুদ্র বা নদ নদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি, ঠিক আছে। তাহলে দেখো দুটো প্রশ্ন আমার এখনো অব্দি প্যাসেজ পড়তে হয়নি কিন্তু করা হয়ে গেছে। ওইটা আমি বলেছিলাম যে যে প্রশ্ন করছে সে সবসময় চাইবে তোমার সময় নষ্ট হোক, আমাকে সময় নষ্ট করা চলবে না, কারণ আমাকে 150খানা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বারবার ধরে বলছি, যারা প্রথমবার সিলেট পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এটা মাথায় ঢুকিয়ে নাও। আমি একটা প্রশ্নের জন্য 1 মিনিট সময় বরবাদ করব না, একটা প্রশ্নের জন্য আমি বড়জোর 30 থেকে 35 সেকেন্ড নেবো কি 40 সেকেন্ড নেবো। কারণ মনে রাখতে হবে ইংরেজির প্রশ্নগুলো পড়তে আমার সময় লেগে যাবে, কারণ ধরো ইংরেজিতেও কিন্তু প্যাসেজ থাকবে, যেন মাথায় থাকে। ল্যাঙ্গুয়েজ যাদের 2 ইংরেজি বা ধরো ল্যাঙ্গুয়েজ 1 ইংরেজি, তাদের কিন্তু প্যাসেজটা পড়তে ওখানে টাইম বেশি যাবে। কারণ আমরা যেহেতু মাতৃভাষা মানে ধরো প্রথম ভাষা যেহেতু আমাদের অনেকেরই বাংলা, সেই জন্য আমরা এখানে সময়টা কম ওয়েস্ট করবো, টেকনিক্যালি আমাদের খেলে বেরোতে হবে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো 124 নম্বরটা হবে না, আমাকে প্যাসেজটা পড়তে হবে। দেখো তো, বন থেকে ভেসে আসা সৌরভ তাকেই বিবশ করে ফেললো, একটা বাক্য ধরো দেওয়া আছে, তোমাকে বলেছে বন থেকে কোন কারক। আশা করি পারবে এটা। অপাদান কারক। অপাদান কারক, ভেরি গুড। আচ্ছা, কেন অপাদান হলো একবার ছোট্ট করে আমরা জেনে নিই। বা ধরা যাক যে বললে সে একটু আমাকে একদম ছোট করে বলতে পারবে কারক কাকে বলে, কারক ব্যাপারটা কি বলতে পারবে একদম জাস্ট 1 থেকে 2 লাইন। আমি জানি এখানে অনেকেই জানো বিষয়টা, তাও আমি একবার জিজ্ঞাসা করে নিচ্ছি। বাক্যটার সাথে মানে অন্যান্য বাক্যের কি সম্পর্ক রয়েছে, মানে অন্যান্য ওয়ার্ড গুলোর কি কি সম্পর্ক রয়েছে সেটাকেই কারক বলা হয়। এখানে মানে কোথা থেকে, মানে আমাকে খুঁজতে হবে যে ভার্ব কোনটা, মানে ক্রিয়াপদ কোনটা, তারপরে খুঁজতে হবে, মানে তার ভিত্তিতে কোশ্চেন গুলো করতে হবে। এখানে কোথা থেকে, এখানে থেকে বোঝাচ্ছে বলে তাই না অপাদান ভার্ব হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিকই, মোটামুটি মানে খুব একটা খারাপ বলুনি, একদম ঠিকঠাকই আছে। তাও আমি ছোট করে একটু বলে দিই, কারক মনে রাখবে একটা বাক্য কতগুলো পদ নিয়ে গড়ে ওঠে আমরা জানি। ভাষার সব থেকে ছোট উপাদান হচ্ছে ধ্বনি, ভাষা বিজ্ঞানের ক্লাসে একদম সহজ করে বলা হবে এগুলো সব, যদি পরবর্তীকালে পড়ানোর সুযোগ থাকে। ধ্বনির সঙ্গে আমরা জানি ধ্বনি থেকে কি তৈরি হয়, শব্দ তৈরি হয়, ঠিক আছে।
অনেকে এখানে আবার একটা জায়গাতে বর্ণ ব্যাপারটা আনে, কিন্তু বর্ণটাকে আমি আপাতত সরিয়ে রাখলাম, ঠিক আছে। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করলে আমরা কি পাই? পদ। এগুলো একদম বেসিক, ক্লাস 5-এ শেখানো হয়, ঠিক আছে। কতগুলো পদ পাশাপাশি বসে একটা বাক্য তৈরি করে। বাক্যে ব্যবহৃত পদ দু প্রকার হয় আমরা জানি, নামপদ আর ক্রিয়াপদ। নামপদ হয় আরো 5 প্রকার, কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় আর ক্রিয়া বিশেষণ। বাক্যের যে এই যে 5 প্রকার নামপদ থাকলো, তার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ছোটবেলা থেকে পড়েছি ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়াকে প্রশ্ন করলে তবেই আমরা কারকের সম্পর্কে জানতে পারি, ইত্যাদি ইত্যাদি। তাহলে ও একদম ঠিক কথা বলেছে যে কোথা থেকে ভেসে আসছে, ঠিক আছে। কোথা থেকে ভেসে আসা, এই ফেলবোতে কিন্তু বললে হবে না, বাধা ধরে বলছি। ঠান্ডা মাথায় ভালো করে দেখবে, এই বাক্যটা এই যে ধরো বন থেকে ভেসে আসা সৌরভ তাকেই বিবশ করে ফেললো, খুব ঠান্ডা মাথায় আমাকে বলতে পারবে যে এই যে ভেসে আসা, আচ্ছা এটা ঠিক কি ধরনের ক্রিয়াপদ? জানা আছে বিষয়টা? বন থেকে ভেসে আসা সৌরভ তাকেই বিবশ করে ফেলল। আমি যদি প্রশ্নটা ফেললো ক্রিয়াপদকে করি, কোথা থেকে ফেললো, কোনো উত্তর পাবো? একটু বন থেকে। কোথা থেকে ফেললো? বন থেকে কি করে ফেলবে? বন থেকে তো ভেসে আসছে। ফেলা ক্রিয়াপদের সঙ্গে কি বন থেকে কোনো সম্পর্ক আছে? না না। তাহলে ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাববে, কিন্তু তুমি ঠিকই বলছো, কিন্তু স্যার এখানে প্রশ্ন হচ্ছে এই যে ভেসে আসছে, কোথা থেকে ভেসে আসছে? বন থেকে ভেসে আসছে। আমি কাকে প্রশ্ন করবো? এটাকে প্রশ্ন করবো। এখানে আমাকে কেউ বলতে পারবে ধরো যে ভেসে আসা, এই যে ধরো পার্টিকুলার, আমি দেখো প্রথম বিষয় হচ্ছে সৌরভ, এই কথাটা হচ্ছে কি নাউন। তুমি এই টোটালটাকে, বন থেকে ভেসে আসা এই টোটালটাকে তুমি কিন্তু অ্যাডজেক্টিভ বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি আমি আরো ডিটেলসে ঢোকার চেষ্টা করি, তাহলে আমরা দেখবো যে স্যার এই ভেসে আসাটা সেটা বন থেকে হচ্ছে, ওকে। ভেসে আসাটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, মাথায় থাকে জানো। এই অসমাপিকা ক্রিয়াটাকে কিন্তু কোয়ালিফাই করছে বন থেকে, সেই কারণের জন্য অপাদান হলো। বোঝা যাচ্ছে জায়গাটা কি বলছি আমি? বিবশ করে ফেললো, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া হয়ে যাচ্ছে, বাক্যের ভাব কমপ্লিট হয়ে গেল। কিন্তু বন থেকে ভেসে আসা সৌরভ, থেমে যাও দেখি, দেখো বাক্য কমপ্লিট হবে না, মানে কিন্তু কমপ্লিট হচ্ছে না, তাই না? বক্তার থেকে বাক্যটা শুনেই তোমার মনের মধ্যে প্রশ্ন থাকবে কি হলো, ভেসে আসবার পর কি? আমার কথাটা কি বুঝতে পারা যাচ্ছে? আমি বারবার ধরে বলছি যে একটু বুঝে নাও, এগুলো থেকে কিন্তু পরীক্ষাতে মাঝে মাঝেই টেকনিক্যাল প্রশ্ন একটা দিয়ে দেবে। বুঝতে পারা গেল কি বললাম আমি? হ্যাঁ স্যার। বাকিরা একটু, খালি শুধুমাত্র একজন বা দুজনই শুধুমাত্র বলছো কথা, বাকিরা কোনো কথাই বলছো না। সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়ার কনসেপ্ট জানা আছে তো? হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কনসেপ্ট জানা আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে আশা করি তাহলে ভেসে আসা ব্যাপারটা বোঝা গেছে তো? কোথা থেকে ভেসে আসছে, ঠিক আছে। ক্রিয়াপদকে আমি প্রশ্ন করলাম, সেই জন্য অপাদান হচ্ছে, ওকে। আর আমরা এটা যদি খুব সহজ লজিক লাগাই, তাহলে তো আমরা সবাই জানি যে একটু থেকে হইতেছে, কোথা থেকে পড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, দৌড়চ্ছে, ছুটছে, ঠিক আছে, কোনো একটা জায়গা থেকে বিচ্যুত হচ্ছে বোঝাতে আমরা অপাদান কারক ব্যবহার করি, ওকে। কিন্তু কেন করি সেটা জাস্ট বোঝালাম, ওকে। বেশ, দেখো 126 নম্বর কোয়েশ্চেন, এটাও আমাকে দেখো প্যাসেজটা পড়তে হবে, 127 পড়তে হবে, 128 তাহলে দেখো আমি প্যাসেজটা না পড়ে কিন্তু অলরেডি প্রায় 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিতে পেরেছি, কিন্তু বাকি 6টা প্রশ্ন হবে না। তাহলে এবার আমার অ্যাপ্রোচটা কি হবে? দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে ধরো 121 নম্বর প্রশ্নের দিকে ভালো করে তাকাও, যেখানে তোমাকে বারবার বলা হচ্ছে কারণ ক ঠিক খ ভুল, কারণ ক ও খ দুটোই ঠিক। দেখো এই জায়গাটা তোমায় কিন্তু প্যাসেজটা পড়তেই হবে, এখানে কিচ্ছু করার নেই। তাহলে আমি কি করতে পারি?
একটা হতে পারে ধরো এই যে 60,000 ক্ষুদে দৈত্য জলে নেমে পড়লেন, এই এত পর্যন্ত লাইনটা মাথায় রাখছি, পড়তে পড়তে যেখানেই লাইনটা পাবো ওর আগে পরের বাক্যটাকে দেখার চেষ্টা করবো, নিশ্চয়ই প্রশ্ন ওখান থেকেই দেবে। ধরো একটা বাক্য তার কারণ হিসেবে ধরো যে দুটো কথাকে তুলে আনা হচ্ছে, সে দুটো কথা নিশ্চয়ই ঠিক তার আগে পরের বাক্যেই থাকবে, যদি না প্রচন্ড কঠিন দেয়, খুব কঠিন দেবে না যেটুকু মনে হয়। আচ্ছা, তারপরে কি আছে দেখো, ঘটনাক্রম সাজাতে হবে। বারবার ধরে বলছি এই প্রশ্নগুলো কিন্তু টাইম ওয়েস্ট করাবে, ঠিক আছে? তুমি একবার প্যাসেজটা পড়বে, আবার লাইনগুলো পড়বে, চিন্তা করবে, আচ্ছা দাঁড়ানো, ওইটা না ওইখানে এটা ছিল, এটা ওখানে ছিল, এটা না আগে চলে গেছিল, আচ্ছা আরেকবার পড়ি। তো যখন পড়ছো প্যাসেজটা খুব ভালো করে স্ক্যান করে নাও। এবার তুমি বলতে পারো স্যার এটা কি করে সম্ভব, এটা তো হবে না এত তাড়াতাড়ি। তার জন্যই বাড়িতে অল্প অল্প করে প্যাসেজ রেগুলার পড়তে হবে, ঠিক আছে? যে কোনো বই, ছাপার অক্ষরে যে বই বাংলা আছে বাড়িতে, সে বইটাই পড়ো। যদি মনে হয় স্যার আমার এখন তো হাতে সময় কম, সামনে পরীক্ষা রয়েছে, তাহলে পরীক্ষার যে সমস্ত মেটেরিয়াল সেগুলোকেও চোখ বোলাও, সামনে জাস্ট একটা খবর কাগজ তুলে নাও, যে কোনো টেক্সট বই পড়ো, নর্মাল আমি বলছি, যে কোনো উপন্যাস উঠিয়ে নাও, জাস্ট পড়তে থাকো, মানে চোখে যেন ভাসে। সে একটা গল্প তোমার ছোটবেলায় পড়েছিল যে বিবেকানন্দ যখন ধরো আমার শহরের নামটাই মুহূর্তে মনে নেই, কোথায় যেন একটা ছিলেন, সেখানে লাইব্রেরি থেকে উনি রোজ একটা করে বই নিয়ে যেতেন মোটা, আবার তার পরের দিন বইটা গিয়ে ফেরত দিয়ে দিতেন। সে মনে আছে গল্পটা? তো লাইব্রেরিয়ান তাকে একদিন প্রশ্ন করলো যে এই যে আপনি লোক দেখাতে বইগুলো নিয়ে যান, পড়েন তো না? বিবেকানন্দ বললো কই না, তুমি তো পড়ি। বলছে কি করে সম্ভব, একটা 500 পাতার বই একজনের পক্ষে একদিনে পড়ে ফেলা? বলছে একজন প্রশ্ন করে জিজ্ঞাসা করুন। তখন তাকে বাজিয়ে দেখার জন্য লাইব্রেরিয়ান ধরো 212 নম্বর পাতাটা খুলে বললেন, বলুন তো এখানে কি লেখা আছে। তো বিবেকানন্দ তাকে সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিতেন, দেখুন এটা এখানে এটা বলা আছে। এবার এটা হয়তো আমরা বলতে পারো স্যার এটা তো উনি তো মহাপুরুষ ছিলেন, উনি তো মানে ধরো খুব বিখ্যাত ব্যক্তি, আমরা কি তোরা পারবো? দেখো বেসিক্যালি কথাটা বিবেকানন্দকে নিয়ে নয়, বিবেকানন্দ সাধারণ মানুষ আমার তোমার মতো, ঠিক আছে? তার 10টা মাথা নেই, একটাই মাথা। কিন্তু সে না, কি বলতো, আমরা যেরকম ধরো ছোটবেলা থেকে যখন প্রথম ধরো পড়াটা শিখি, আমরা কিন্তু অক্ষর ধরে ধরে পড়ার চেষ্টা করি। যেমন ধরো এই যে বয় আকারে বা হয় আকারে হা, তয় তয় অসু রয়কার, তারপরে গিয়ে 72 উচ্চারণ করলাম, ঠিক আছে? যত আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে, তত আমরা আরেকটু ধরো পড়তে শিখি, চিনতে শিখি, তখন আমরা আর অক্ষর ধরে করি না, তখন আমরা একসাথে 2-3টে অক্ষর করি। তারপর যখন আরেকটু সড়গড় হই, তখন আমরা পুরো শব্দ ধরে ধরে পড়ি, ঠিক আছে? এবার এই শব্দ ধরে ধরে পড়ায় আস্তে আস্তে 3-4টে শব্দ ধরে ধরে পড়ায় নিয়ে যেতে হবে। আর বিবেকানন্দ যখন পড়তেন তখন তিনি 2-3টে লাইন ধরে ধরে পড়তেন। তোমরা বলছো যে এটা কি করে হয়, আমাকে তো সময় দিতে হবে। হ্যাঁ, ওই সময়টা দেওয়া ওনার পেরিয়ে গেছে, ঠিক আছে? একটা লোক আস্তে আস্তে পারফেকশনের দিকে পৌঁছবে। মানে ধরা যাক আমি যখন চোখে তাকিয়ে দেখছি প্রশ্নটা, আমার একটা দেখাতেই আমার 2-3টে লাইন জাস্ট চোখ চলে গেল, ও আচ্ছা ঠিক আছে বুঝে গেছি। আমাকে তো খুব ক্রিটিক্যালি কিছু লিখতে হচ্ছে না, আমাকে শুধুমাত্র ইনফরমেশনটা কোথায় আছে ওইটা খুঁজে বার করে টিক দিতে হবে। আমার কথাটা কি বোঝা গেল কি বললাম? আমরা এভাবে কিন্তু প্যাসেজটাকে পড়ানোর সময়টা কমাতে পারি। কিন্তু আমি আবারও বলছি একদিনে হবে না, বারবার ধরে বলছি, এর জন্য টাইম লাগবে, ইট টেক্স টাইম। যে কোনো জিনিসই শিখতে এবং সরগর হতে সময় লাগে। অঙ্ক কেউ দুম দুম করে কখনো কেউ 50 সেকেন্ডের মধ্যে 5টা অঙ্ক করে দিতে পারবে না, তাহলে আপনাকে এক্সেসিভ প্র্যাকটিস করতে হবে। মানে এটা এরকম হবে যে ধরা যাক তোমার চোখ সবসময় কি বলতো রেস্টলেস হয়ে ঘুরবে ওই পার্টিকুলার শব্দটার জন্য, ওই পার্টিকুলার ওয়ার্ডটার জন্য। এবার ধরা যাক এটা শুধুমাত্র বাংলাতে কেন, তুমি এটাও কাজে লাগাও, ইংরেজিতেও কাজে লাগাও, তোমার সেখানেও সুবিধা হবে। এবার স্যার ইংরেজি ক্ষেত্রে সমস্যাটা কি হয় যে আমরা হয়তো অনেকগুলো শব্দের মানে জানি, বাংলা ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সবাই যে বাংলায় ধরো সমান ভালো হবে এমন তো নাও হতে পারে। ধরো একটা খুব কঠিন টপিক ধরো দিয়েছে, তোমার তো মায়েরাই বুঝতে পারছো না, এমনও হতে পারে। সেক্ষেত্রে যখন তোমরা পড়বে কোনো যখন ধরো পড়ছো, তখন একটু হাতের সামনে একটা ডিকশনারি, এখন তো মোবাইল ফোনেই মোটামুটি পাওয়া যায়, একটু রাখবে, ওই দেখাটা অভ্যাস করো। একটা শব্দ আমি পেলাম, তার মানে আমি জানি না, ও ঠিক আছে থাক পড়া দেখে নেবো, এটা করবে না। একটা খাতা করতে পারো, ঠিক আছে? যদি সম্ভব হয় তাহলে কি করবো, ধরো আমি যে মানেটা আমি জানি না সেটা আমি ওই খাতায় লিখে রাখলাম, পাশে লিখে রাখলাম মানেটা। এবার আমি চেষ্টা করবো যে ধরা যাক ওই শব্দটা যখন আরেকবার আমার পড়াতে আসবে, তখন যেন আমার খাতাটা খুলতে না হয়, তখন যেন আমি আপনার থেকেই মনে করতে পারি যাচ্ছে এটার মানে এইটা ছিল। তুমি খেয়াল করে দেখবে, তুমি হ্যাবিটটা যদি করতে শুরু করো, তুমি আস্তে আস্তে দেখবে যে তোমার
কাছে অনেক ধরো নতুন নতুন পিস যেগুলো তুমি হয়তো পড়তে ভয় পেতে, সেগুলো কিন্তু তোমার কাছে আস্তে আস্তে সহজ হতে শুরু করবে। এবং ধাক্কা তো খেতেই হবে, ধাক্কা না খেলে তুমি তো কোনো শিখবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা একটু আমি জাস্ট তোমাদের 3-4 মিনিট একটু সময় দিচ্ছি, এটা একটু আমার সঙ্গে সঙ্গে একটু পড়ো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবো। দেখো কিভাবে আমরা ধরো একটাকে ধরো অ্যাড্রেস করতে পারি। দেখো খেয়াল করে দেখো, 72-এ বুড়ো চৈতন্য দাদু, খুব ফাস্ট পড়তে হবে, ঠিক আছে? কে দেখে লাভ নেই, জাস্ট শুধুমাত্র এটা মাথায় রাখো, 72-এ বুড়ো মানে তার বয়সটা হচ্ছে 72। তুমি অলরেডি জেনে গেছো যে প্রশ্নে এরকম কোনো কোয়েশ্চেন নেই যেখানে চৈতন্য দাদুর বয়স তোমাকে জিজ্ঞাসা করেছে, এটাকে বাদ দিয়ে দাও, মাথা রাখতে হবে না। আজগুবি গপ্প ফাঁদতে তার জুড়ি কেউ ছিলেন না, এখান থেকে কোনো প্রশ্ন আসেনি। ছেলেবেলা থেকে সাগরে ও সাগরের চরে মাছ কাঁকড়া ধরে কাটিয়েছেন, মাঝ বয়সে সুন্দরবনের জঙ্গল সাফ করে চাষের জমি তৈরি করেছেন, শেষ বয়সে ঘরে বাঘ কুমির সাপ মাছ হাঙর এবং আরো নানান আজব আজব জানোয়ারের গপ্প ফেলে আমাদের একেবারে কাতো লাগিয়ে দিতেন। তাহলে এটা ওর চরিত্রের বৈশিষ্ট্য যে উনি আজগুবি গল্প বানাতেন, ঠিক আছে? সামান্য সত্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে এত বড় রোমহর্ষক করে তুলতেন যে মনে হতো একেবারে সত্য ঘটনা, একই কথা বলছে, রিপিটেশন হচ্ছে, কিছু এখানে ভাবার দরকার নেই। তেমনই একটি কাহিনী তার দেখা চলমান ফুল। আচ্ছা, তাছাড়া দাগ দিয়ে রাখবো, তার মানে এই যে গল্পটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে চলমান ফুলকে নিয়ে বলা হয়। চলমান ফুল তো আমার তো মনে হয় না এরকম কিছু আছে বলে পৃথিবীতে, মানে সত্যি সত্যি একটা ফুল গাছ থেকে আমার দিকে লাফ দিয়ে চলে আসে এমন তো হবে না। তো এটা একটা ওই ধরো চৈতন্য দাদুর একটা ধরনের একটা বানিয়ে তোলা গল্প আর কি। তো আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, একটা কিন্তু প্রশ্ন আছে যেখানে ঘটনাক্রম সাজাতে দেবে, সুতরাং ঘটনাগুলো একটু মনে মনে রাখতে হবে। তাহলে দেখো প্রথম প্যাসেজে এইটুকু থেকে আমরা বিশেষ কিছু পাইনি, শুধুমাত্র চৈতন্য দাদু সম্পর্কে 2-3টে তথ্য পেয়েছি। তার বয়স 72 বছর, তিনি সামান্য সত্য ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে গল্প বলেন, ব্যাস, আর কিচ্ছু এখানে নেই। এখনো পর্যন্ত ঘটনার কিচ্ছু শুরু হয়নি। যদি আমি পরে প্রশ্নপত্রে গিয়ে দেখি এরকম কোন বাক্য আছে যেটা প্রথম প্যাসেজ থেকে দেওয়া, তখন আমি তাকাবো, তার আগে নয়। আমার কি অ্যাপ্রোচটা বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ স্যার। ওকে ফাইন, অসুবিধা হলে কিন্তু অবশ্যই থামিয়ে জিজ্ঞাসা করবে, কনফিউশন নিয়ে বাড়ি যাবে না। নাম্বার 2, চৈতন্য দাদুর আমলেও সাগর তীরে চর ছিল, এখানে ওখানে গজিয়ে উঠেছিল এক একটা বালিয়াড়ি। দেখো বালিয়াড়ি থেকে প্রশ্ন এসে গেছে, বালিয়াড়ি কাকে বলে? ওকে, চরের বেশিরভাগ জায়গা জুড়ে ছিল লোনা ভূমির গাছপালা, লোনা মানে লবণাক্ত, ঝোপঝাড়, বিষাক্ত পোকামাকড় এবং শিয়াল শুয়োরদের আস্তানা। আচ্ছা ভালো, তবু মাছ কাঁকড়ার লোভে অনেকেই যেতেন, চৈতন্য দাদু ছিলেন তাদের একজন। খালে খালে মাছ ধরতেন এবং মাঝে মাঝে যেতেন কাঁকড়া ধরতে। কাঁকড়ার গর্ত খুঁজতে সময় লাগতো বলে সকালের রোদ ওঠার পর পিঠে গামছায় বাঁধা, ওরা পিঠে ঝুলিয়ে এবং হাতে খালুই ও বাঁশের তৈরি ইয়া বড় গেজ নিয়ে বেরিয়ে পড়তেন, ফিরতেন বিকেলে, মধ্যাহ্ন সারতেন পিঠে খেয়ে। হয়ে গেল। আচ্ছা বেশ, তাহলে দেখা যাচ্ছে যে উনি ওই মাছ কাঁকড়া, এখানে দেখো একটা তথ্য জাস্ট দাগিয়ে রাখতে পারো, মাছ কাঁকড়া ধরতে যেতেন আর এই মধ্যাহ্ন সারতেন কোথায় না, পিঠে খেয়ে। ওকে, দেখো এইসব প্রশ্নগুলো কিন্তু এটাও আসতে পারে, আমারও বলছি, ধরো যাক আসেনি প্রশ্নটা পরীক্ষায়, কিন্তু এই প্রশ্নটাও হতে পারতো যে ধরো মধ্যাহ্নই তোমাকে দিয়ে বললো, ধরো বললো যে মধ্যাহ্ন সমাস কি হবে, আসতে পারো তুই প্রশ্নটা, কি মনে হয়? মধ্যাহ্ন সমাস আসতে পারে, মধ্যাহ্ন সন্ধি আসতে পারে। দেখো সন্ধি সমাজটা একদম বেসিক জিনিস, কি অসুবিধা আছে? বুঝতে পারছো কি বলছি আমি? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা ওকে। হ্যাঁ, একদিন দুপুরে একটা বালিয়াড়িতে কেয়া ঝোপের তলায় বসে পিঠে খাচ্ছিলেন। আচ্ছা এখানে একটু দেখে রাখবে কার তলায় বসে পিঠে খাচ্ছে, অসময় আসতে পারে, ঠিক আছে? বালিয়াড়িটা বেশ বড়, গাছপালাও নেই। হঠাৎ একটা উদ্ভট চিন্তা মাথায় এলো, আষাঢ় আসছে, বালিয়াড়িতে শনের বীজ বুনলে কেমন হয়? শন হচ্ছে যেটাকে আমরা ফ্লেক্সিড বলি, ঠিক আছে? কৃষি থেকে যে তেল হয় সেই কৃষির বীজকে শন বীজ বলা হয়। ঘরে তো অঢেল শন বীজ। আচ্ছা একটু মিউট করে দাও তো, মানে কারো বোধহয় মিউটটা অফ হয়ে গেছে। কয়েকদিন বাদে পুনর্লেন বালিয়াড়িতে, ফার্স্ট টাইম। এখান থেকে কয়েকদিন বাদে আবার যাচ্ছেন বালিয়াড়িতে, সেকেন্ড টাইম। কাঁকড়া ধরতে গিয়ে বিরাট এক এলাকা জুড়ে বুনে এলেন শনের বীজ। এলো আষাঢ় মাস, বৃষ্টি বাদলায় চাষবাস ফেলে আর যাওয়া হলো না চরে।
ঠিক আছে, মানে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথম পক্ষ ধরো চাষিদের দিলেন এবং শেষ পক্ষটায় মেঘেদের ঘরে রেখে দিলেন। মানে এটা কি, প্রথম পক্ষে বৃষ্টি বাদলা হলো, তারপরে আর বৃষ্টি বাদলা হচ্ছে না। চলো, কয়েকদিন ধরে একটানা কাঠফাটা রোদ্দুর ও ভ্যাপসা গরম দেখে কাঁকড়া ধরার নেশে চেপে বসলো। সেই পোড়া পিঠে পিঠে ঝুলিয়ে, দেখো দুটো কথাকে আমরা পিঠে পিঠে, একটা হচ্ছে সত্যিকারের পিঠে আর একটা পিঠে যেটা খাওয়ার পিঠে, ঝুলিয়ে একদিন ছুটলেন কাঁকড়ার খোঁজে। এই সময় থেকে কাঁকড়া গর্তবাস শুরু করে এবং ঘন ঘন খোলস বদলায়। খাল বন বাগান ইত্যাদি ভেঙে সাগরের কাছাকাছি হতেই চোখে পড়লো হলুদ রঙের ঘন বন। চোখ কপালে তুলে দাঁড়িয়ে পড়লেন, এখানে বন এলো কোত্থেকে, তাও আবার হলুদ বন। সাগর জাদুকর বটে, কিন্তু মাত্র 3 মাসের ভেতরে কোন জাদুকরী বিদ্যায় গড়ে ফেলেছে এমন আশ্চর্য সুন্দর এক বনভূমি। হঠাৎ মনে পড়ে গেল সনবীজের কথা। কাঁকড়া ধরা মাথায় উঠলো, ছুটলেন সেই বনের দিকে। বনের ধারে দাঁড়িয়ে উপরের দিকে তাকাতেই চোখ দুটো স্থির হয়ে গেল। 8-10 হাত উঁচু গাছের ডগাগুলো ফুলে ফুলে ভরা, কাঁচা হলুদের মতো রং। নানা রঙের প্রজাপতি বোলতা ভোমরারা ঘুরে বেড়াচ্ছে। কেউ মধু খাচ্ছে, কেউ হলুদ মারছে, কেউ বা বাসা বানাবার জন্য পাতা কেটে বুকে চেপে ধরছে। তারই রচিত আশ্চর্য বনের অত্যাশ্চর্য রূপ এবং বন থেকে ভেসে আসা সৌরভ তাকে বিবশ করে ফেললো। খেয়াল করে দেখবে, আমরা অলরেডি এটা একটা কোয়েশ্চেন করে ফেলেছি যে এটা কি জাতীয় বাক্য। ঠিক আছে, হা করে দাঁড়িয়ে রইলেন এবং পরম মমতায় আলতোভাবে 2-4টে গাছকে একসঙ্গে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পরে পায়ের গোড়ালি থেকে নিচের দিকটা কুটকুট করতে শুরু করায় তিনি কল্পরাজ্য থেকে বাস্তব জগতে ফিরে এলেন। নিচের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। তাকে ঘিরে ফেলেছে আরো আশ্চর্য ধরনের হাজার হাজার ফুল। আচ্ছা, এই সেই চলমান ফুলের কথা বলছে। ঠিক আছে, এটা কিন্তু শন গাছের ফুলটা নয়। পাপড়িগুলো তার পায়ে ঝাপটা দিচ্ছে আর বিছুটির জ্বালা ধরিয়ে দিচ্ছে। পা বেয়ে উপরে উঠতেও শুরু করে দিয়েছে কেউ কেউ। বনের ভিতর থেকে পিলপিল করে বেরিয়ে আসছে আরো হাজার কয়েক, বোধহয় শন ফুল খাচ্ছিল এবং অবাঞ্ছিতকে উপস্থিত হতে দেখে আক্রোশে ফেটে পড়ে আক্রমণে তৎপর হয়ে উঠেছে। ঠিক আছে, অবাঞ্ছিত মানে আনওয়ান্টেড কেউ এসছে আর কি। ঠিক আছে, গেজ পিটিয়ে মারতে গেলেন, কিন্তু কটাকে মারবেন? দুটোকে মারলে 10টা চেপে বসে। গেজ দিয়ে ছাড়াতে চাইলেন, তাতেও কিচ্ছু হলো না। অগত্যা লাভ দিয়ে বালিয়াড়ি থেকে বেলাভূমিতে নেমে এলেন, কিন্তু তাতেও কি রক্ষা আছে? ততক্ষণে বন থেকে বেরিয়ে এসেছে 60,000 খুদে দৈত্য। আচ্ছা, চোখের পলক ফেলতে না ফেলতেই বেলাভূমিতে তার চারিদিকে বেষ্টনী রচনা করে ফেললো। চক্রবুহের ভেতরে অভিমন্যের মতো তিনি শুধু গেজ ঘুরিয়ে ঘুরিয়ে তাড়াতে চেষ্টা করলেন। না, ছাড়ার পাত্র নয় তারা, আরো তেড়ে এলো। উপায় না দেখে নেমে পড়লেন সাগরে হাঁটু সমান জল। ঘন ঘন ঢেউ আসছে এবং আছড়ে পড়ছে বেলাভূমিতে। ভাবলেন ঢেউয়ের তোড়ে নাকানি চোবানি খেয়ে পালিয়ে যাবে। বোঝা গেছে মোটামুটি। কার কার মনে হলো যেটা প্রচন্ড কঠিন বা একদম বুঝতে পারা যায়নি? কেউ আছে এরকম? একটু কথা না বললে কি করে বুঝতে পারি বলো তুমি? দেখো 121 নম্বর প্রশ্ন কি বলেছে? 60,000 ক্ষুদে দৈত্যের হাত থেকে মুক্তি পেতে তিনি হাঁটু সমান জলে নেমে পড়লেন। কারণ, এবার তোমরা উত্তর করার চেষ্টা করো। দেখো, আশ্চর্য ধরনের হাজার হাজার ফুলের পাপড়িগুলো তার গায়ে ঝাপটা দিচ্ছে এবং বিছুটির জ্বালা ধরিয়ে দিচ্ছে। সরি, দেখো এটা আমরা পেয়েছি, এই বাক্যটায় কোনো অসুবিধা নেই। আচ্ছা, হলুদ ফুলে ভরা বনের অত্যাশ্চর্য রূপ এবং বন থেকে ভেসে আসা সৌরভ তাকেই দিবস করে ফেলল। আচ্ছা, এর সঙ্গে কোন একটা সৌন্দর্য যদি আমাকে খুব দিবস করে ফেলে, খুব চমৎকার করে ফেলে, খুব যদি আমাকে মুগ্ধ করে ফেলে, তো আমি তাহলে এই হাঁটু সমান জলে কেন নামবো? তাই না? আর তাছাড়া সৌন্দর্যের সঙ্গে তো দৈত্যের কোনো সম্পর্ক নেই। তাহলে দেখো, কারণ কটা কিন্তু এখানে ঠিক। কারণ ওখানে যে চলমান ফুলগুলো ছিল তারা কি করছে না, গায়ে ঝাপটা দিচ্ছে এবং বিছুটির জ্বালা ঝরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাদের থেকে বাঁচার জন্যই আমাদের চৈতন্যবাবু কি করলেন না, হাঁটু সমান জলে নেমে পড়লেন। তাহলে এখানে কি হবে? এটা কারণ ক ঠিক, খ ভুল, অর্থাৎ অপশন 3 হচ্ছে কারেক্ট। বুঝতে পারলে জায়গাটা? হ্যাঁ স্যার। ওকে, গুড। 122 তো আমরা আগেই করেছি, 123 হয়ে গেছে। আচ্ছা, এইবারে দেখো 124 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা আমার মতে এটা ভুল। ঠিক আছে, এটা আমার মনে হয়েছে। আমি এটাও তোমার সঙ্গে একটুখানি কথা বলে নেবো, যদি তোমাদের অন্য কিছু মনে হয় বলতে পারো, আমার কোনো আপত্তি। দেখো, প্রথম কথা হচ্ছে
খুব ঠান্ডা মাথায় দেখবি। ভাদ্রের শেষে পোড়া পিঠে পিঠে ঝুলিয়ে চললেন কাঁকড়ার খোঁজে। এখানে তোমাকে ক্রম সাজাতে বলেছে। খুব ঠান্ডা মাথায় দেখো যে এই বাক্যটা আমাদের কাছে কেন স্পেশাল। আমি একটু আগেই বলেছি যে স্যার এখানে দুটো শব্দ না একই পাশাপাশি ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে ব্যাকে পিঠে নিয়েছে, আরেকটা খাবার পিঠের কথা বলছে। স্যার এই বাক্যটা আমি কিন্তু প্রথম দিকে পাইনি, এই বাক্যটা কিন্তু আমি আরেকটা মাঝামাঝি জায়গাতে পেয়েছি। এবং খেয়াল করে দেখো সেকেন্ড টাইম চৈতন্য দাদু কিন্তু দুবার গেছিলেন বালিয়াড়িতে। প্রথমবার গেছিলেন সাধারণ কাঁকড়া ধরতে, তার পরের বারে গেলেন কোথায় না হচ্ছে কি করলেন না হচ্ছে যে তোমার শন গাছের বীজ পুঁতে এলেন, এবং তারপরে লাস্ট টাইম গেলেন। মোট 3 বার গেছেন, খেয়াল করবে কিন্তু এটা। তাহলে দেখো এটা একটা প্রথম দিকের বাক্য হবে না। আচ্ছা চলো আমি দেখি এর পরে কি দেওয়া আছে। ছুটলেন সেই আশ্চর্য সুন্দর হলুদ বনভূমির দিকে। স্যার হলুদ বনভূমি কখন আসবে? যখন শন গাছের বীজ পুঁতে দেবো, শন গাছ হয়ে যাবে, তারপর তো হলুদ বনভূমি তৈরি হবে। তার মানে এটাও একটু পরের দিকের ঘটনা। চলো, হাজার হাজার ফুল তাকে বেষ্টন করলো। দেখো এটা কিন্তু অনেকটা ক্লাইম্যাক্সের জায়গায় চলে যাচ্ছে। মানে কি, যখন ওই ধরো যখন ওই চলমান ফুল যখন তাকে প্রায় কামড়ে ফেলবে এরকম তখন ব্যাপার চলে এসছে। কাঁকড়া ধরতে গিয়ে বুনে এলেন শনের বীজ। শন বীজ বোনার কথা একদম প্রথম দিকে বলা ছিল। তার মানে স্যার এটাই আমার তাহলে প্রথম বাক্য হওয়া উচিত। একজন কেউ আনমিউট করো তাহলে মানে দেখো তাহলে বাকিটা বুঝতে পারবে। হ্যাঁ স্যার। তাহলে এবারে আমি অপশানে দেখবো, তাহলে আমাকে তাহলে প্রথমে ঘটা দিতে হবে। খেয়াল করো দেখো এখানে 3টে অপশন 1, 2 আর 4, দেখো একটাও ঘ দিয়ে শুরু হয়। তাহলে অবধারিত ভাবে কি হওয়া উচিত? তাহলে 3 নম্বরটা কারেক্ট হওয়া উচিত। হ্যাঁ স্যার। তাহলে যদি আমি সেটা দেখি তাহলে দেখো ঘ, কাঁকড়া ধরতে গিয়ে বুনে এলেন শনের বীজ, ভালো কথা। এরপরে গ, হাজার হাজার ফুল তাকে বেষ্টন করলো। কি করে হয় এটা? হলুদ বনভূমি দেখে তিনি ছুটে যাবেন, তারপর না তাকে বেষ্টন করবে, তাই নয় কি? হ্যাঁ স্যার, এই অপশনটা একটু আছে। এই প্রশ্নটা কিন্তু ভুল। ঠিক আছে, এটা আমি আজকে সকালবেলাও দেখছিলাম, একবার তোমাদের পরবর্তী দেখে নিচ্ছিলাম জায়গাটা, দেখলাম ওরা যে উত্তরটা ওরা উত্তর যেটা করেছে সেই উত্তরটা কোনোভাবেই হবে না, বুঝতে পারলে? এই ধরনের সিচুয়েশনে যেটা হয় যে নম্বর দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে। ওকে চলো, এবার কি হবে জানো, এখানে সমস্যাটা দেখো খেয়াল করে। ধরো ঠিক এরকম একটা ধরো সিচুয়েশন তৈরি হয়েছে, তখন তুমি ভাবছো না না প্রশ্ন কি করে ভুল হতে পারে, আমারই হয়তো ভুল হচ্ছে। বলো তুমি এটাকে আরেকবার পড়বে, আরো 2বার পড়ে যখন দেখবে আরো উত্তর মিলাতে পারছো না, তখন তোমার মনে হবে না আরে তাহলে বোধহয় প্রশ্নটা ভুলই ছিল। কিন্তু এতক্ষণে কিন্তু তোমার অলরেডি 4টে প্রশ্ন করার টাইম বেরিয়ে গেছে। মনে রাখবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক কিন্তু সমান। তোমার যদি এটা না হয় ছেড়ে দাও, দরকার নেই, পরেরটা চলে যাও। অ্যাপ্রোচটা কিন্তু বারবার খেয়াল করার চেষ্টা করো, বারবার ধরে বলছি আমি। ঠিক আছে, 90+ তুলতে হবে। ঠিক আছে, বাংলা থেকেই সব প্রশ্ন করে আসবো তবে 90 উঠবে এমনটা সবসময় নাও হতে পারে। এই ধরনের প্রশ্ন, বড় বড় প্রশ্ন একটা দুটো ছাড়লে ছেড়ে দেবে, অসুবিধা নেই। কারণ যাতে আমি আমার শিওর শটটা করে আসতে পারি। একই প্রশ্নের জন্য অনেকক্ষণ টাইম ওয়েস্ট করবে না। যখন তাকে হচ্ছে না বাদ দাও, পরেরটায় চলে যাও, আবার পরে ফিরে আসবে। চলো, আচ্ছা চৈতন্য দাদুর মধ্যাহ্নে প্রধান খাবার কি ছিল? এটা আশা করি পারা উচিত। পোড়া পিঠে, আমরা জানি। আচ্ছা, নিচের বিবৃতিগুলি পড়ুন ও সঠিক উত্তর নির্বাচন করুন। এগুলো হচ্ছে টাইম টেকিং কোয়েশ্চেন্স। খেয়াল করো, সামান্য ঘটনাকে ফুলিয়ে ফাটিয়ে আজগুবি গল্প বানাতে তিনি ছিলেন অতুলনীয়। এটা একদম কারেক্ট স্টেটমেন্ট, আমরা একদম প্রথমেই পড়েছি। মাছ কাঁকড়ার লোভ থাকলেও সাগর তীরের লোনাভূমি ঝোপে ঝাড়ে চৈতন্য দাদু কখনোই যেতেন না। আচ্ছা দেখো এটা হবে না। কেন হবে না? কারণ যদি উনি কখনোই না যেতেন তাহলে উনি বারবার যেতে পারতেন। পিছে দিয়ে মধ্যাহ্ন ভোজন সারতে সারতে তার সনবীজ বোনার উদ্ভট চিন্তা মাথায় এলো। আচ্ছা বেশ, এটা আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে, আমি এটা পড়েছি। নিজের বোনা সনবীজ থেকে গড়ে ওঠা বনের অত্যাশ্চর্য রূপ দেখেও তার সনবীজ বোনার কথা মনে এলো না। না একেবারেই না, এটা ভুল। কারণ হলুদ বন দেখেই তার মাথায় কিন্তু কাজ করেছিল যে আরে আমি তো সনবীজ বুনে এসেছিলাম। তাহলে দেখো এখানে আরেকটা সহজ উপায় আমি তোমাকে বলে দিই। আপাতত প্রথমে ফার্স্ট অ্যাপ্রোচটা দেখো। দেখো এটা অপশন 3 ঠিক হবে, যে গ আর ক হচ্ছে সঠিক। ঠিক আছে, কিন্তু একটা কথা খেয়াল করে দেখেছো কি, দেখো এখানে কিন্তু দুটো অপশনই ঠিক হচ্ছে।
কারণ দেখো চারটে অপশনে খেয়াল করো, ক বা খ, এই ক ও খ, গ ও ক, ক ও ঘ, গ ও খ। তার মানে একটা সঠিক হতে পারে না, এবং তিনটে সঠিক হতে পারে না, চারটেও সঠিক হতে পারে না। তুমি যখনই দেখবে দুটো আমার ঠিক বেরিয়ে যাচ্ছে, আর তাকাবে না, ঠিক দিয়ে চলে আসবে। জায়গাটা বুঝলে কি বললাম? হ্যাঁ স্যার। ওকে। কখন চৈতন্য দাদু কল্প জগৎ থেকে বাস্তবে ফিরে এলেন? আচ্ছা, সেটা কি? সেটা হচ্ছে দেখো, এই যে হাজার হাজার চলমান ফুলের আক্রমণের যন্ত্রণায় অস্থির হয়ে। কারণ দেখো, এই হলুদ ফুলে ভরা রূপ দেখে তিনি বাস্তবে ফিরে আসেননি। তার পায়ে যখন কুটকুট করতে শুরু করে তখন তিনি ফিরে আসেন। তো কুটকুটটা কেন করবে? যখন চলমান ফুল থেকে আক্রমণ করছে। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে মোটামুটি? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? বা ধরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারো। প্রথম যে পিসটা আমরা পড়লাম সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আবারও বলছি, লজ্জা করবে না, একদম যেটা বুঝতে পারবে জিজ্ঞাসা করে দেবে। স্যার বলছি মিশ্র বাক্যটা কি, ওটা ভুলে গেছে, একটু যদি বলেন। আচ্ছা, মিশ্র বাক্যটা বেসিক্যালি প্রথম কথা হচ্ছে, মিশ্র বাক্যটা আমরা একটা ডিভিশন করি বটে, কিন্তু মিশ্র বাক্যটা আমরা ধরো লেখার ক্ষেত্রেও খুবই অল্পই ব্যবহার করি। যেমন ধরো আমি বলছি যে জটিল, সরল আর যৌগিক, এই তো তিনটে প্রকার আছে বাক্যে। এর মধ্যে ধরো যে কোনো দুটোকে তুমি একসাথে মিশিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। আমি জানি যে যখন তুমি এখানে এসেছিলে তখন রাম আমার সঙ্গে ছিল। এটা কি বাক্য হবে? তুমি সরল প্লাস যৌগিককে মিশিয়ে দাও, তুমি সরল প্লাস জটিলকে মিশিয়ে দাও, তুমি জটিল আর যৌগিককে মিশিয়ে দাও। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি অসুবিধা আছে? কিছু নেই। মিশ্র মানে কি মিক্সচার, আর কিছুই না। ঠিক আছে, যে কোনো দুটো টাইপকে ধরলাম, ধরে মিশিয়ে দিলাম। এবার কি হয় স্যার, সরল বাক্যের ক্ষেত্রে যখন আমরা সরল আর যৌগিককে মেশাই তখন ধরো আমি বললাম যে রাম ফুটবল খেলে, ঠিক আছে, দাঁড়ি। আচ্ছা, ধরো শ্যাম ক্রিকেট খেলে, দাঁড়ি। তা বললাম ধরো নেহা হয়তো ধরো হাডুডু খেলে। ধরো এই তিনটে বাক্য ধরো তোমাকে দেওয়া আছে, তা তখন তুমি কিভাবে যুক্ত করবে এটাকে? বলো। তিনটে বাক্য দেওয়া আছে, এবং দিয়ে যোগ করো সবগুলো। এবং দিয়ে তাহলে তোমাকে ধরো তুমি দুটোকে এবং দিয়ে যুক্ত করতে পারো, একটাই কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার। বা তুমি চাইলে কমা ইউজ করতে পারো, যেটাকে আমরা ধরো বাক্যটা অনেকটা বড় হয়ে যাবে। জেনারেলি আমরা এভাবে তো কথা বলি না, আমরা জাস্ট শুধুমাত্র ধরো আমরা হাইপোথেটিক্যালি বলছি আর কি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন বাকিদের জিজ্ঞাসা করছি? এই ধরো প্যাসেজ সংক্রান্ত কি আর কোনো প্রশ্ন আছে? অন্য যদি কোথাও কিছু মনে হয়, কোনো কনফিউশন মনে হয়, কোনো মানে বুঝতে পারো মনে হয়, কারণ আমি তো একটু ফাস্ট পড়েছি, আর উপায় নেই, আমাদের ফাস্ট পড়তে হয় পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে নেই, তাই তো? আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো নাম্বার 2, প্যাসেজ নাম্বার 2। আচ্ছা, এটা একটুখানি বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে? আমি প্যাসেজ নাম্বার 2টা খুব ডিটেলস আর পড়ছি না, আজকে আমাদের সময় খুব বেশি নেই। আর একটা কথা শুধু মাথায় রাখো, ওই একই থিওরি অ্যাপ্লাই করছি, প্রশ্ন আগে পড়বো। দেখো, প্রদত্ত গদ্যাংশটি কি জাতীয় রচনা, এটা পড়ে তোমরাই বলবে আমাকে পরের দিন, ঠিক আছে? আচ্ছা, বীক্ষণ শব্দের অর্থ কি? খেয়াল করো, একটা ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছে, বলো কি হবে এটা? বিশেষভাবে দর্শন। বিশেষভাবে দর্শন, একদম ঠিক। আচ্ছা, পঠন হবে না, অমনোযোগী দর্শন কোনোভাবেই হবে না, অমনোযোগী পঠন কোনোভাবেই হবে না। বীক্ষণ কথাটা আমরা ধরো কোথায় পাই? দূরবীক্ষণ যন্ত্র, তাই না? অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র, একদমই ঠিক। দীক্ষা কথাটা বেসিক্যালি চোখ দিয়ে দেখার সঙ্গে সম্পর্কিত। এবার আমরা বীক্ষণ শব্দটাকে বেশিরভাগ সময় তো বিজ্ঞানের ভাষায় প্রয়োগ করি, আরো ভালো করে দেখো, ডিটেলসে দেখো, মন দিয়ে দেখো, মাথা কাজে লাগিয়ে দেখো, এইটা। ওকে, দেখো উদ্ভাবনী এই বিশেষণটি নিচে কোন ক্ষেত্রে সঠিক প্রয়োগ হয়েছে? আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে স্যার আমি তো টেক্সটটা এখনো পড়িনি, দরকার নেই টেক্সট পড়ার। এই প্রশ্নটাও একটা গ্রামাটিক্যাল প্রশ্ন। ছোটবেলায় শিখেছিলেন না যে পদ পরিবর্তন,
স্যার এটা এই পদ হলে প্রথমে কি বসবে, পরে কি বসবে ইত্যাদি। উদ্ভাবনী কথাটা আগে বলো তো কি পদ, একদম বেসিকটাকে প্রথমে দেখি, তারপরে তো ধরো তার অ্যাডভান্সটা ভাবা যাবে। উদ্ভাবনী কথাটা কি পদ, নামপদের কোন ভাগটা উদ্ভাবন, বলো। ট্রাই করো, ভুল হলে হোক, ভুল তো হবেই, ভুল না হলে শেখা যাবে না, ভয় পেয়ে গেলে হবে না। নামপদই হবে না ক্রিয়াপদ? ক্রিয়াপদ তো কোনোভাবেই হবে না। ক্রিয়াপদ কিভাবে হবে, আমি উদ্ভাবন করলাম, তখন উদ্ভাবন করাটা টোটালটা ক্রিয়াপদ হতে পারে, এখানে তো উদ্ভাবনই দেওয়া আছে, তাই না? মানে যে যে প্রশ্নটা করলেন, আমি বলছি যে আপনার কি নামপদ আর ক্রিয়াপদ সম্পর্কে ধারণা আছে তো? আমি জাস্ট জেনে নিচ্ছি, কিন্তু নামপদটা কি এবং ক্রিয়াপদটা কি সে সম্পর্কে ধারণা আছে তো, সেটা আগে বলুন আমাকে, ছোট করে একবার হলে বলুন, তাহলে আমি বুঝতে পেরে যাবো। হ্যাঁ, মোটামুটি ধারণা আছে। আচ্ছা, ক্রিয়াপদ হচ্ছে ভার, আমি হচ্ছে ক্রিয়াপদ, কোনো কিছু কাজ করাটা বোঝাবে। হ্যাঁ, কোনো কিছু কাজ করা বোঝাবে, শুধু তাই নয়, এবং সেটা হচ্ছে মানে সেটা বাক্যে না থাকলে বাক্যটাই হবে না, ঠিক আছে? আপনি আমাকে ক্রিয়াপদ ছাড়া একটা বাক্য বলতে পারবেন? হবে না, দেখুন কোনোভাবেই হবে না। এবার হয়তো আপনি বললেন যে কেন, আমি বাসে দাঁড়িয়ে দিলাম, এতে কি বাক্য হলো? কোনো ক্রিয়াপদ নেই, না আছে, আছিটাকে আমরা এখানে ধরছি না। যদি এটাকে আপনি ইংরেজিতে করেন কি হবে, আই এম ইন বাস হবে, এই এমটা কোথায় যাবে? ক্রিয়াপদ ছাড়া বাক্যের বাকি যে পদগুলো সেগুলোকে নামপদ বলবে। নামপদ কত রকমের হতে পারে স্যার? বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, সর্বনাম হতে পারে, ক্রিয়া বিশেষণ হতে পারে, অব্যয় হতে পারে। তাহলে উদ্ভাবনী, দেখুন উদ্ভাবনী শক্তি, এই কথাটা আমরা তো বরাবরই শুনে এসেছি, বিজ্ঞানের এক অভূতপূর্ব উদ্ভাবনী শক্তি রহিয়াছে, এরকম বাক্য বহু জায়গায় আমরা পড়েছি। শক্তি কথাটা নিজে নাও, তাকে কোয়ালিফাই করছে কি? উদ্ভাবনী। উদ্ভাবনী কি আছে কিভাবে, একদম সহজ হিসেবে। জায়গাটা বুঝতে পেরেছেন কি বলছেন? তাহলে কি বিশেষ্যের বিশেষণ হবে নাকি? হ্যাঁ, ওটা ছেড়ে দিত, অত ভাগ আসবে না, ছেড়ে দিত। বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, ওটা বাদ। জেনারেলি আমরা মানে বিশেষণ বলতে বুঝবো কাকে, যে বিশেষ্য সম্পর্কে কতগুলো এক্সট্রা তথ্য দেবে, তাকে তার গুণ বিচার করবে, তার সংখ্যা বিচার করবে, তার কোয়ান্টিটি বলবে, কোয়ালিটি বলবে, দোষ গুণ বলবে, এই তো ছোটবেলা থেকে আমাদের পড়া একদম, ঠিক আছে? তো তাহলে দেখুন উদ্ভাবনী গৃহ কথাটা হয় না, গৃহ আবার কি করে উদ্ভাবনী হবে? নক্ষত্রটাও হবে না। দেখুন উদ্ভাবনী যুদ্ধ না, কেমন লাগছে একটা, উদ্ভাবনী শক্তি হচ্ছে সব থেকে পারমানেন্ট। শক্তিটা কিরকম, যে শক্তিটা উদ্ভাবনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এবার দেখুন 132 নম্বর প্রশ্নটা আপনাকে তালিকা মেলাতে হবে, এর জন্য টেক্সট পড়তে হবে। আচ্ছা, 133 নম্বর প্রশ্নটা দেখুন, 133 নম্বর প্রশ্নটা দেখুন, দেখুন সেখানেও কিন্তু আপনাকে টেক্সটটা কিন্তু পড়তে হচ্ছে, এগুলো টেক্সট ছাড়া কিন্তু হবে না। আচ্ছা, 134 এটাও টেক্সট পড়তে হবে। 135 দেখুন আবার একটা গ্রামাটিক্যাল প্রশ্ন এসে পড়ে, যে যন্ত্রটি তিনি ব্যবহার করেছেন তা হলো মনোবীক্ষণ, বাক্যটিকে সরল বাক্যে রূপান্তরিত করলে সঠিক রূপটি হবে, বলুন। সবসময় মনে রাখবেন সরল বাক্য মানে একটি সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, কি বলছেন? দ্বিতীয়টা, তার ব্যবহৃত যন্ত্রটি হলো মনোবিজ্ঞান। আচ্ছা করবো, আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম, আবারও ধরলাম সেকেন্ডটা ঠিক আছে, ঠিকই বলেছো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমটা কেন হলো না? ওই তিনি তাই আছেন না, ওখানে তো জটিল হয়ে যাচ্ছে। একদম ঠিক, তাই বিকজ দিয়ে বাক্য জটিল হয়ে যাবে। এবার 3 নম্বরটা কেন হলো না? 3 নম্বর সেই তিনি এবং কি যুক্ত আছে, একদম হয়ে গেল, ওখানে যোগ। 4 নম্বরটা কেন হলো না? ওখানে ওই তিনি হলেন মনোবীক্ষণ, তিনি দিয়ে আবার যুক্ত করা আছে। তিনি দিয়ে না, বলে দিয়ে যুক্ত করা আছে, দ্যাট। উদয় কুমার চক্রবর্তীর লেখা যদি বইটা পড়েন ভাষাবিজ্ঞান, সেখানে দেখবেন বাক্যতত্ত্বের লেখাতে একদম স্পষ্ট বলে দেওয়া আছে যে আশ্রয়ধর্মী বাক্য তৈরি করতে গেলে বলে জাতীয় উপাদান যুক্ত করতে হয়, মানে দ্যাট বেসিক্যালি, অ্যাজ, বিকজ, এরকম ব্যাপারটা কিছু একটা। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এই হচ্ছে, তাহলে দেখুন আমাদের
তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যদি যদি 9টা মতো কোয়েশ্চেন থাকে তাহলে প্রায় 2টো বা 3টে, 8টা প্রশ্ন থাকলেও প্রায় 2টো বা 3টে প্রশ্ন কিন্তু গ্রামার থেকে আসছে। তাহলে গ্রামারের কিছু কিছু মানে প্রচন্ড জটিল কনসেপ্ট না হলেও মোটামুটি যেন একটা ওভারঅল আইডিয়া থাকে। কিন্তু কোনো ভাবে পরীক্ষাটা আমি আবারও বলছি, আমি দেখাবো আপনাদের পরের দিন 2023 সালের আগস্টের কোশ্চেনটা দেখবেন, অত্যন্ত কঠিন একটি কবিতা দিয়ে মানে বসে আছে ল্যাঙ্গুয়েজ 1-এ, যথেষ্ট চাপের কবিতা, সেটা আপনাকে পড়ে ভালো করে স্ক্যানিং না করলে উত্তর দিতেই পারবেন না। রীতিমতো ভেতর থেকে প্রশ্ন করছে যে এই কবিতাটি কি ধরনের কবিতা। ঠিক আছে, নাম্বার 1 ধরুন একটা দিয়েছে যে সাম্রাজ্যবাদী শক্তির বিকাশের কথা বলছে, আদিম প্রবৃত্তির কথা বলছে, নাকি এরকম 4টা অপশন দেওয়া। এবার যারা হয়তো সাবজেক্টের বা বাংলার হয়তো লোক নয়, তাদের পক্ষে কিন্তু এটা পড়া একটু কঠিন হয়ে যাবে। তো আপাতত আমি বলবো 2024 জানুয়ারিতে যে প্রশ্নগুলো দিয়েছে আমাদের, এটা কিন্তু অ্যাপারেন্টলি ইজি প্রশ্ন আমি বলবো, মানে আমার মতে এখনো অব্দি যেটুকু মনে হচ্ছে। আচ্ছা, আপনারা বাড়িতে অবশ্যই একটু এই 100 এটা করবেন কিন্তু, ঠিক আছে? আমি আবারও বলছি, আমি জানি এটা পড়তে করা ভালো লাগবে না, কারণ এটা আমার যেটুকু মনে হয় কোনো অনুবাদিত কোনো গদ্য বা থেকে দেওয়া হয়েছে, কারণ সেন্টেন্সে অনেক গন্ডগোল আছে, কনস্ট্রাকশন। ঠিক আছে, তাও বাড়িতে একবার পড়বেন। আমি তাও একটু বলে দিই, সেটা হচ্ছে এই প্রদত্ত গদ্যাংশটি হচ্ছে কল্পবিজ্ঞান ভিত্তিক হবে, এটা প্রথম 2 লাইন পড়লেই ধরতে পারবেন, এটা তো বলেই দিলাম। আচ্ছা, এবং এইখানে একটা ছোট্ট কথা একটু শিখিয়ে দিই। যখন তালিকা 1 এবং তালিকা 2 মেলাবেন, সবার প্রথমে আলাদা করুন সেই অপশনটাকে যে অপশনটার উত্তর আপনি কনফার্ম জানেন। ধরুন ক, খ, গ, ঘ, সব থেকে আগে আপনার মাথায় কোনটা কাজ করছে। যেমন আমি যদি যদি ছাত্র হয়তো পরীক্ষা দিতাম, তাহলে কি হতো, যেমন মনোবীক্ষণ যন্ত্র আলোর চেয়েও বেশি শক্তিশালী বিকিরণ করে। আমি দেখলাম স্যার ঘয়েরটা 1 নম্বর, আমি পড়লেই পাবেন উত্তরটা। আমি আপাতত শুধু অ্যাপ্রোচটা বলে দিচ্ছি। খেয়াল করে দেখুন, ঘ 2 নম্বরে আছে, খ 4 নম্বরে আছে। তাহলে কি হবে? তাহলে প্রথমেই আমি 1 আর 3 বাদ দিয়ে দেবো, আমার দিকে তাকানোর দরকারই নেই। আমি তো সবকটা মেলাবো না, ভালো করে ভাবুন। তার মানে 2 আর 4-এর মধ্যেই আমার কোনো একটা উত্তর হবে। এরপরে আপনি খেয়াল করে দেখুন তো, ক 3, ক 4, ক 3, ক 4, যদি আমি কয়েকটা জানতে পারি, এই যেমন ধরুন টেম্পোরিও 2 হচ্ছে নতুন সৃষ্ট গ্রহ। স্যার তাহলে কি হলো, ক আপনার 3 নম্বর হয়ে গেল। তাহলে প্রথম সেকেন্ডে আমি দাগালাম, দুটোকে আলাদা করেছি, পরের সেকেন্ডে আমি দেখলাম ক 3 2 নম্বর উত্তর। আর ভাববো না। আবারও বলছি, সবকটা মেলাতে যাবেন না, সময় নষ্ট হবে ফালতু। পরীক্ষক এটাই করবে, পরীক্ষক কিন্তু আপনার মেন্টালি নিয়ে খেলবে, বারবার ধরে বলছি। পরীক্ষক দুর্বলদের ভাববে কি যে আচ্ছা এরা না বোধহয় ঘেটে ফেলবে, আচ্ছা আমি সবকটা চেক করি তো। ওটা করতে গিয়ে আপনার 3টে প্রশ্ন আপনাকে ছেড়ে আসতে হবে, কিন্তু বারবার বলছি সময় কিভাবে যাবে ধরতে পারবেন না। মনে হবে আধ ঘন্টাও হয়নি, দেখবেন 1.5 ঘন্টা হয়ে গেছে, কারণ প্রশ্ন পড়তে আপনার টাইম লাগবে, বারবার ধরে বলছি আমি। আচ্ছা, ধরুন এটা যেমন আমি বলছি, এটা যেমন আপনার 4 নম্বরটা আসবে, এটা দেবো টেম্পোরিও হবে, এটা তো আমরা পড়ে দিলাম। ঠিক আছে, তো এই অ্যাপ্রোচটা আপনার একটু দেখবেন বাড়িতে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা মোটামুটি বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, বেশ। আমরা পরের দিন একটু এটা দেখবো, পরের দিন আমরা একটুখানি পেডাগগিটা দেখবো। পেডাগগির প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো, তারপরে আপনাদের 2023-এর কোশ্চেনটা আমি দেখাবো। আপনারাও এ থেকেও চাইলে সেটা থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেট থেকে কোনো অসুবিধা দেখতে পারেন। দেখাবো যে একটু সাহিত্য ঘেঁষা লোকেদেরও কিন্তু অসুবিধা হবে ওই প্রশ্নের উত্তর দিতে। ঠিক আছে, কারণ কবিতা কিন্তু খুব কঠিন দিয়ে দেন, তাহলে কিন্তু মানে করতে পারবো, চট করে কিন্তু মানে বোঝা কঠিন হবে। তো সেই সব ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচটা করতে পারি, দেখুন আপনি সিচুয়েশন খারাপ হবে ভেবে নিয়ে যান, তাহলে তো যদি ভালো হয় তো আপনি উপরই পাও না, হাও ফুচকার মতো। সিচুয়েশন খারাপ হবে সেটা ভেবে নিয়েই করুন, দেখবেন সিচুয়েশন ভালো হলে আপনি ছক্কা মারতে পারবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি প্রথমে নেগেটিভ ভাবুন না, প্রবলেম কি আছে, খুব টাফ প্রশ্ন হলো, তাহলে আপনি কি করবেন, কিভাবে আপনি ভেঙে বেরোতে পারবেন, সেটা হচ্ছে আপনার প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। সহজ হলে সবাই 6 মারবে, কোনো অসুবিধা নেই। আমার কথাটা কি বোঝা গেল কি বলছি আমি? একদম অজানা প্যাসেজ থাকলেও আমি কিভাবে সেটা থেকে বেরিয়ে আসতে পারি, তার অ্যাপ্লিকেশনটা আমরা একটুখানি পরের দিন আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করে বলতে পারবো। বোঝা গেল কি বললাম?
ঠিক আছে, তাহলে আজ তাহলে এটুকুই থাকলো। আর যদি আপনাদের মধ্যে কেউ আগ্রহী হয়ে থাকেন, আমাদের পেড ব্যাচ শুরু হবে জানুয়ারি মাস থেকে। তো কাইন্ডলি তাদের যোগাযোগ করবেন শিবম স্যারের সঙ্গে। ঠিক আছে, ধন্যবাদ সবাই। পেডাগজি ক্লাসটা কবে হবে? পেডাগজিটা আমরা যে দেখুন, পেড ক্লাস তো যেমন ধরুন একটা তো ব্যাচ আমাদের চলছে, সেটা তো হচ্ছেই, আরেকটা ব্যাচ 2025 টার্গেট করে শুরু হবে। আর আমি পরের দিনের ক্লাসে পেডাগজিটা দেখাবো, মানে কি ধরনের প্রশ্ন আসছে সেটা আমি দেখাবো, এবং সেটাকে আমরা কিভাবে ডিল করতে পারি দেখাবো। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।